বউ আইলে খালি দিতেই হইব চুনো পাউডার লিপস্টিক হ্যান ত্যান আর কত কি। সিনানের টেহা বেশি হয় নাই যে পরের মাইয়ার ফরমাইশ খাটবো। তার তেনে ভালো আমার বিউটিফুল খাইব আর বছর পর বছর সার দিব। তা বেইসা সিনান বড় লোক সইব, বুঝলি মা? শাপলা দুষ্টু হেসে বলে। কি নিষ্ঠুর তুমি সিন ভাই, সার গুলান তো তোমার এই সল, টাগর বেইসা দিতে তোমার বুক কাঁপব না? সিনান আস্ত কাঁঠাল ছুঁড়ে মারবে এমন ভঙ্গি করে। শাপলা ওরে মারে বলে ছুটে পালায়, তার ছোড়ার কোনো ভরসা নাই। সিনান চটের ছালাই দড়ি বেঁধে কাঁঠাল নিচে ফেলে, পরপর 3টে কাঁঠাল নামি নিচেও নেমে পড়ে। একটা শাশিরে দে আরেকটা ঘরে রাখ, এই বড়টা কালকে হাটে বেচতে নিব। ছেলের কথায় শান্তি বেগম গাইগুই করে বলে, শাপলার মায়েরে এইটার ফেনি কয়টা দিমুনি, তুই বরং 2টা বেচতে ইয়া নিয়ে যা। সিনান চালেও একটা কাঁঠাল নিজেই তুলে নিয়ে শাপলার মায়ের কাছে দিয়ে আসে। শান্তি বেগম অসন্তোষ প্রকাশ করেন, ঘরে খাবারের পয়সা নেই, ছেলে জনদরদি হওয়ার শখ জেগেছে। সিনান মায়ের কথা কানে তোলে না, কাঁঠাল দুটো ঘরে নিয়ে রাখে। শান্তি বেগম বিয়ে করে কতক্ষণ, ছেলে শান্ত মেজাজ দেখে বলে, শরীর ভালো এখন? গায়ে একটু পাক পড়তেছে, তয় খারাপ না, জ্বর পাইল রে মা। সিনানের হাস্য রসাত্মক গলা, শান্তি বেগম হাসি মুখে বলে, রাগ না করলে একটা কথা কইতাম। জলদি ক, গ্যারেজে যাবো এক পাক। শফির বাচ্চা মানুষ কি না কি করতেছে আল্লাহ জানে। শান্তি বেগম হাসি মুখে বলে, সুরে দেখি না কতদিন, মনটা আনচান করে। তোর বাপ তো বাঁচতেই আহে না কয়দিন, হইলো একটু নিয়ে আসবি গেতিরে। সিনান রাগে না, মলিন হেসে বলে, সে এখন বড়লোক বাড়ির বউ, তারে আইনে আপ্যায়ন করা লাগবো না? নুন পান্তা খাওয়াবি নাকি? পোলাও মাংস খাওয়া এসব তার মুখে রুজবো? আচ্ছা সে না হয় নুন পান্তা খাইলো, রিজ ভাই। শান্তি বেগমের মুখটা শুকিয়ে যায়। সিনান গুনগুন করতে করতে বেরিয়ে যায় বাড়ি থেকে। অলস ভঙ্গিতে বারান্দার মেঝেতে বসে আছে সুরেলা। ক্লান্তিমান কাজল কালো চোখ দুটো কারোর আগমনে অধীর অপেক্ষায়, কিন্তু হাই, অপেক্ষা ফুরায় না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুহূর্তে হয়ে আসছে। যত সময় করাই অভিমানে অভিমানিনী চোখ দুটো টইটুম্বুর হয়ে ওঠে। সুরেলার পাশে বসে 6 বছরের শুভা পুতুল খেলছে আপন মনে। একা মজা না পায়ে সুরেলার বাহু ঝাঁকিয়ে বলে, ও মিষ্টি বউ, আমার সাথে একটু খেলো না, একা একা খেলতে ভালো লাগে না। সুরেলা চকিতে চোখ পাশে ফিরে বুকে থুতু ছিটিয়ে বলল। সুভার হাস্যোজ্জ্বল মুখে আধার নামতে শুরু করলো। সুরেলার কোনা চোখে তা পরক করে সুভার দিকে মুখ ফিরিয়ে বসে। সুভা মিষ্টি করে হেসে উঠল। এই রাঙা বউ তোমার আর বরবাবু আমার, আমরা ওদের নিয়ে ওদের বিয়ে দিব। আচ্ছা। সুরেলা মাথা কাত করে সুভার সাথে খেলে। স্মৃতির পাতায় শৈশব ছুটে আসে। কত পুতুল খেলেছে বাচ্চাকালে। জোলা বাড়ি থেকে সুতো দর্জি বাড়ি থেকে কাপড়ের টুকরো কুড়িয়ে এনে পুতুল বানিয়েছে। সুই সুতোয় পুতুলের জন্য কাঁথা সেলাই করেছে। শিমুল তুলোর বালিশ বানিয়েছে। পাশের বাড়ির সমবয়সী শহীদের পুতুলের সাথে পুতুল বিয়ে দিয়েছে। পুতুল বিয়ের আয়োজনে ছোট ছোট টিনের হাঁড়ি পাতিলে রান্না বান্না, মায়ের ওড়না শাড়ির মতো গায়ে পেঁচানো, বরযাত্রী খাওয়ানো, কোণে বিদায়, মিছে মিছে কান্না। পরের দিন নায়র আনতে যাওয়া। কত সুন্দর ছিল দিনগুলো। সুরেলা প্রসারিত হেসে বলল, তোমার পুতুলগুলো বেশ সুন্দর, কোথা থেকে নিয়েছো? বাবা বিলেত থেকে পাঠিয়েছে আমার জন্য। তোমার পছন্দ হয়েছে? আমার কাছে আরও আছে, তোমার একটা বর দিব, নেবে? শুভা পুতুলের গায়ে লাল শাড়ি পরিয়ে দেয় আর বলে। সুরেলা সচ্ছিরে মুখ পানে চেয়ে বলল, তোমার বাবাকে দেখেছো কখনো? শুভার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। চলো চলো চোখে চেয়ে বলে, ছবিতে দেখেছি শুধু। বিনুদা ছবিটা নষ্ট করে দিয়েছে জানো। আমি শুধু কেঁদেছিলাম। তখন বাবা ফোন করে বলেছিল বাবা এসে আমার সাথে অনেকগুলো ছবি তুলবে, সেটা বড় করে দেয়ালে টাঙিয়ে রাখবে। পরে এসেছিল তোমার বাবা? না গো মিষ্টি বউ, সেদিনের পর থেকে বাবার ফোন করেনি, তাই আমি বাবার সাথে রেগে আছি। শুভা বুকে আড়াআড়িভাবে হাত ভাঁজ করে গাল ফুলিয়ে নেয়। তারপর কি মনে করে সুরেলার কাছে এসে ফিসফিসিয়ে বলল, মাতে বলেছে এই বাড়িতে আমার বাবা লুকিয়ে আছে। তুমি কি আমার বাবাকে দেখেছো?
সুরেলা অবাক হয় না। রওশন ভাই একটু আগে সব অবগত করেছে তাকে। নিশান চাচা জানকে দেখেছে বেশ কয়েকবার, তবে কথা হয়নি। বাকিদের মতোই অহংকারের পা মাটিতে পড়ে না, সে কিছু বলবে এমন সময় দামিনীর গলা ভেসে আসে। সুভাকে ডাকতে ডাকতে এদিকেই আসছে। মহিলাকে দেখলে সুরেলার গা জ্বালা করে ওঠে। যাত্রাপালায় নাচানাচি করা মেয়ে মানুষ নিশ্চয়ই সাধু নয়। দামিনী হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এসে মেয়ের পাশে বসে। তার ভাবভঙ্গি খুব স্বাভাবিক। সুরেলার দিকে তাকিয়ে মুচকি হেসে স্বাভাবিকভাবেই আবদার করল, মেয়েটা সেই দুপুরে রুটি কলা খেয়েছে, ওকে দুমুঠো ভাত দাও বউ। সুরেলা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। দামিনী হাসি মুখে বলা হুকুমে সে কিছু বলে না। সুভা লজ্জিত চোখে চেয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে ক্ষুধা লেগেছে বাচ্চাটার। দামিনী তাড়া দিয়ে বলল, কি হলো বউ, যাও আনো। সুরেলা বিরক্ত হয়ে পড়ে, তবে সুভার শুকনো মুখাময়ী মুখখানি দেখে চলে যায় রসুই ঘরের দিকে। কাজের মহিলা দুটোই রান্নাবান্না করছে। শাশুড়ি আজ আর কোনো প্রকার কাজে বলেনি। রেবেকা বানু পিড়িতে বসে শরবত বানাচ্ছে। পাশে সামিনা বেগম মলিন মুখে বটির সাহায্যে তরমুজ ফালি ফালি করছেন আর নিজেদের মধ্যে টুকটাক আলাপ জুড়ে দিয়েছেন। সুরেলার আগমনে রেবেকা বানু চোখ তুলে চান। নিজের বউ তুমি, বাড়ির একাশূন্য মালকিন, তোমাকে তো আরন্তি দিতেই পারি না। ইফতারের সময় হয়ে এলে এসে ইফতার করে যেও। শাশুড়ির ঠ্যাসমূলক কথায় সুরেলা মাথার ঘোমটা আরেকটু টেনে নেয়, গায়ে মাখে না। রেবেকা বানু কটমট করে চেয়ে আছেন পুত্রবধূর দিকে। সুরেলাকে চুপ থাকতে দেখে রেবেকা বানু আর কিছু বললেন না। সুরেলা খানিকটা ইতস্তত বোধ করে বলল, শুভা মেয়েটা এসছে, নাস্তা কিছু খায়নি, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। ওর মা দুমুঠো ভাত চাইলো, মেয়েকে খাওয়াবে। রেবেকা বানু কিছু বলতে নিয়েও থেমে যায়। বাচ্চা মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো অবুঝ শিশু। তার উপর খানবাড়িরই রক্ত বইছে। তিনি শরবত বানিয়ে স্টিলের বড় থালায় ধোয়া ওড়ানো ভাত, মাংস ও সামান্য ঘি ঢেলে দিল। আরেকটা ছোট্ট বাতিতে মিষ্টি দইও দিল। সুরেলার হাতে না দিয়ে পিড়িতে রেখে দেয়। সামিনা বেগমকে প্রত্যক্ষ বানিয়ে সুরেলাকে শুনিয়ে শুনিয়ে বলেন, ওসব চরিত্রহীন মেয়ের সাথে যেন মিশতে না দেখি। আগুনের উত্তাপে একসময় লোহাও গলে যায়। আমার চোখ কিন্তু ওর উপরেই থাকবে। সুরেলা ভাতের থালা নিয়ে চলে যায়। ঠোঁট টিপে হাসতে ভুলিনি অবশ্য। জনাবের বুদ্ধির তারিফ করতে হচ্ছে। উঠোনের বারান্দায় সুভা একলা বসে আছে। দামিনী নামক মহিলা নেই। সুরেলা ভাতের থালা সুভার সামনে রেখে স্টিলের গ্লাসে পানি ভরে এনে দেয়। সুভা মিষ্টি একখানি হাসি দিল। সুরেলা মোহিত হয়ে তাকিয়ে সুভার খাওয়া দেখে। বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে। বোঝাই যাচ্ছে অবুঝ বাচ্চাটা ক্ষুধায় তপড়াচ্ছিল। হঠাৎ বাচ্চাটার সম্মুখ হতে ভাতের থালা ছিনিয়ে নেয় কেউ। এতটুকুতে ক্ষান্ত হয়নি, ছুঁড়ে ফেলে সিমেন্টের ঘষা উঠোনে মাটিতে। সুরেলা সুভা দুজনেই চমকে ওঠে। এসব কি খাওয়াচ্ছ আমার মেয়েকে, হ্যাঁ? দামিনী চেঁচিয়ে বলে ওঠে। সুরেলা উঠে দাঁড়ালো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ভাত, মাংস ও মিষ্টি দই দেখে বিরক্ত মুখে বলল, আপনিই তো বললেন শুভাকে ভাত দিতে, ফেললেন কেন এগুলো? দুমুঠো ভাত দিতে বলেছি, তুমি ওকে গরুর। হে ভগবান, ক্ষমা করো, ক্ষমা করো। দামিনী সচ্ছির মুখটায় রাগের ছটটা। সুরেলা এতক্ষণে খেয়ালে আসে সব। ইস, কি একটা কাণ্ড ঘটে গেল। দামিনী মেয়েকে ধমকে ধামকে টেনে নিয়ে কল ছেড়ে কুলকুচি করে, মুখের ভেতর হাত ঢুকিয়ে বমি করানোর চেষ্টা করে। সুভা ডুকরে কেঁদে ওঠে। ফর্সা মুখটা যেন লাল টুকটুকে আপেল। দামিনী দয়াময় ভুলে গলার ভেতর হাত ঢুকিয়ে বমি করাবেই। সুরেলা সুভার হাত ধরে হা হুত্তাসের সুরে বলে, কি করছেন কি সব? বাচ্চাটার মুখ দেখুন, এক্ষুনি দম আটকে যাবে। আটকাক, মুখ পুরি অলক্ষী, বের কর। সুভা শ্বাস টানার জন্য ছটফট করছে। দামিনী চায় না, বমি করার জন্য ধমকাচ্ছে। সুরেলা কি করবে ভেবে পাচ্ছিল না, তাই ছুটিকে রেবেকা বানুকে ডেকে আনে। রেবেকা বানু হাতের কাজ ফেলে ছুটে এসে দামিনীর হাত থেকে সুভাকে ছাড়িয়ে নেয়। সুভা হাঁ করে শ্বাস টেনে রেবেকা বানুর কোমর জড়িয়ে কেঁদে ওঠে। রেবেকা বানু ক্ষণিকের জন্য হলো থমকায়। মনে হলো রূপ বাবার হাতে মার খেয়ে ভয়ে তার কাছে লুকাচ্ছে। মেয়েটার মাথায় হাত রেখে দামিনীর উদ্দেশ্যে বলেন, এটা ভদ্রলোকের বাড়ি, কি নাটক শুরু করে দিয়েছো? হ্যাঁ, আমার ছেলের হাত ধরে অনুরোধ করেছে বিধায় তুমি খানবাড়িতে দাঁড়িয়ে, নয়তো চুলের মুঠি চেপে ছুঁড়ে ফেলতাম। দামিনী ফুঁসে ওঠে।
তেজস্বী গলায় বলল, আপনাদের মতো নিজ লোক দুটো দেখিনি বাপু। দুমুঠো ভাত চেয়েছি, না দিতেন। গোমাতার মাংস খাইয়ে আমার মেয়েটাকে অপবিত্র করে দিলেন কেন? এর চেয়ে ভালো বিষ দিতেন এক শিশি। রেবেকা বানু রাগে রাগি মুখে কিঞ্চিত অনুতাপের ছাপ। অতশত খেয়াল তো মাথায় আসেনি। ভাত মাংস রেঁধেছিল তাই দিল, তবুও শিও ঠাট বজায় রেখে বললেন, গলা নামিয়ে কথা বলো মিনি। আমার মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গিয়েছিল। তাছাড়া বেরিয়েছিল মানে কি গিন্নিমা? আপনি আমাদের ধর্মকে অসম্মান করলেন। ঠাকুর আপনাকে ক্ষমা করবে না। এত কথা কেন বলছো? আমি কারো ধর্ম অসম্মান করিনি, ভুলবশত হয়ে গেছে। তাছাড়াও তুমি ভুলে যাচ্ছ, শোবার শরীরে আমাদের নিশুর রক্তও বইছে। আর ধর্মকে অসম্মানের কথা বলছো যখন, তাহলে বলো, একটা মুসলমান ছেলের সাথে পালিয়ে গিয়ে ঘর বাঁধার সময় ধর্মজ্ঞান কই ছিল? রেবেকা বানুর গর্জনে দামিনী দমে যায়। তবে তার ক্ষোভ ভরা চাউনি হেরফের হয়নি। সুরলার তীক্ষ্ণ চোখ দামিনীর উপরেই নিবদ্ধ। মহিলাটিকে তার রহস্যময় মনে হয়। রেবেকা বানু সবার হাত ধরে নিয়ে যায় রসুই ঘরের দিকে। সুরলাও তার পিছু পিছু যায়। দামিনী রক্ত চক্ষু নিয়ে তাদের গমন পথ দেখে। হাতের মুঠো শক্ত বেশ। পূব দিগন্তে সূর্য অস্তমিত হওয়ার পথে মাগরিবের ওয়াক্ত ঘনিয়ে আসছে। রমজান মিয়া বিরক্ত মুখে চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে, সঙ্গে কাচুমচু মুখে সালেহ উদ্দিন। মিনমিনিয়ে গলায় বলে, মিয়া ভাই, হাত টানাটানি চলে, যদি কিছু দিতেন ভালো হইতো। সবসময় খালি দেন দেন দেন, অথচ কামের বেলায় তাল বাহানা। সেদিন না 1000 দিলাম। ওই রাইতে ঠাস নিয়া বসলাম, আর নাই হইয়া গেল। আমার কাছে নাই এখন। এমনিতেই মতিনের জ্বালায় কত মাল নষ্ট হইল, তার উপর পুলিশ কেস। বিরক্ত মুখে বলে রমজান মিয়া। দ্রুত পা চালে সালেহ উদ্দিন নাখোশ মনে ফিরে যাবে। রমজান মিয়া কি মনে করে ডাকে। পকেট থেকে 100 টাকা বের করে দেয়, বলে, তোর পোলার হাব ভাব ভালো না, আমার ঘোর সন্দেহ হয়। শোন, ওরে সাবধান করে দিবি, নাইলে কল্লা কেটে নদীতে ভাসিয়ে দিব। আমার সাথে চালাকি, তাই না? খুব পস্তাবে। সালেহ উদ্দিন মাথা ঝাঁকে। সে নিজেও তো ছেলের বিশ্বাস করে না। কন্যা আছেলা বাস ঢুকাই দেয় জায়গা মতন, তবুও ছেলে হয়ে সাফাই গায়। ভাই, চিন্তার কিছু নেই, আমি ওর লগে কথা বলছি, আবার কমুনি। তাছাড়া মন্টু ভাই যখন ওরে কাজে নিছে, বুঝাই নিছে। তার কথা শেষ হওয়ার আগে রমজান মিয়া পা চালিয়েছে। সালাউদ্দিন পিছু পিছু যায়। রমজান ভুরু কুচকে চাইলে কাচুমচু মুখে বলল, আইসে যখন গেদিরে একটু দেখা যা, একটু ডাইকা দিবেন। রমজান মিয়া ফিচেল হেসে আসতে বলে। সালাউদ্দিন হেসে পায়ে পা মেলায়, তবে অন্দরমহলে তোর করা অবধি। আশায় থাকে রমজান মিয়া ভেতরে যেতে বলবে। এখন তো সম্পর্ক বদলেছে। তবে রমজান মিয়া একাই ভেতরে চলে যায়, কিছু বলে না। সালাউদ্দিন সেখানে দাঁড়িয়ে থাকে। সুরেলা খাবার ঘরে মাদুর বিছিয়ে দিয়েছিল। হঠাৎ কারোর আগমনে চমকাই বেশ। চাচার শ্বশুরকে দাঁড়িয়ে থাকতে দেখে পড়ে যাওয়া ঘোমটা মাথায় টানে। রমজান মিয়া বিরক্ত মুখে বলেন, তোর বাপ দরজায় দাঁড়িয়ে আছে, তোরে খোঁজে। সুরেলার ভালো লাগলো না তুই সম্বোধন। বাঁচতে বউকে তুই কেন বলবি? সে নিরস গলায় জবাব দেয়, চাচা যান আপনার সাথে মাখো মাখো সম্পর্ক নাই যে অতি লাট দেখিয়ে তুই সম্বোধন করবে। সম্মানের সাথে তুমি বা আপনি আজ্ঞা করলে খুশি হব। রমজান মিয়ার চোখে মুখে অবগতা, দাঁত কপাটি পিষ্ট করে বলে, বাবা ফকিন্নিরে আবার সম্মান দিয়া আপনি আজ্ঞা করা লাগবে? দালান কোঠা গয়নাগাটি দেখে নিজেকে রানী ভাবতেছিস নাকি? খুব শীঘ্রই রিজ নিজে তোকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিবে। মিলিয়ে নিস আমার কথা, ততদিন না হয় একটু উড়ে নে। সুরেলা ধারালো কিছু শোনাতে নিয়েও থেমে যায় শাশুড়ির আগমনে। নয়তো দেখা যাবে তার পক্ষের কথাটুকু শুনে মহিলা এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলে। সুরেলা ধূপধাপ পা ফেলে বেরিয়ে আসে। চোখের কোণায় জমা হয় কিঞ্চিত ভয়। সত্যি কি এমনটা হবে? অন্দরমহলের প্রবেশদ্বারে এসে বাবাকে দেখে সুরেলা সব ভুলে যায়। চোখে মুখে খুশিরা উপচে পড়ে। আব্বা ভালো আছেন? সালেহউদ্দিন বিস্তর হেসে বলেন, আসি, তুই কেবা আসুস? সুরেলা সজল চোখ দুটোই অগাধ আনন্দ। কিছু বলবে? সালেহউদ্দিন মেয়ের মাথায় হাত রেখে বলল, তোরে দেখবা বোঝা যায় কেমন আসস।
রাজকপাল তোর, তাই তো এমন বড় ঘরের বউ হইছস। সুরেলা মলিন হেসে বলে, আলহামদুলিল্লাহ। বাঁধতে যাও না, ভাইয়ের অসুখ করছে। জানি, অসুখে মুখখানা সুইকা কেমন ফেকাশে হইয়া গেছে, চাহিয়া তখন যায় না। ডাক্তারের কাছে নোহা লাগতো, তার জন্য টেহা লাগবো না? ওরও ব্যবসার হাল খারাপ, আমার হাতও কানা করি নাই যে কয়টা টেহা হাতে গুইজা দেবো। ঘরে চাল ডাল নাই, গেদার মায়ের কি খায় না খায়। তোর বিয়ার অনুষ্ঠানে এত ধার দেনা করছি, সেইগুলো দিতে পারতেছি না। চিনসেকরার কাস্তেন বাকিতে গয়না আনছে, তারা চাপ দিতেছে। সব মিলিয়ে খারাপ অবস্থার মধ্যে আসি রেখে দিই। সুরেলার ভেতরটা হাউ হাউ সুরে কাঁদে, অথচ বাইরে শান্ত দরিয়া। সালেহুদ্দিন মুখটা মলিন বানিয়ে আরো বলে, পশুরাইতে বাড়িতে ছিলাম, জ্বরে গেদা বেহুশ অবস্থা। ওর মায়ের পানি ঢালো মাথায়, কয়টা চিরা পানি দিয়া ভিজা দিল, খাইল না। কি খাবি জিগাইলে কইল আনারস খাবার ইচ্ছা হইতাছে। আনারসের সাথে এক গ্লাস দুধও চেয়েছিল। কথাটা আর বলে না। সুরেলা যেন অসহায় বোধ করে। ভাই তার সারাটা জীবন সবাইকে দিয়ে এসেছে, কখনো নিজের জন্য কিচ্ছু করে নাই। সুরেলা আঁচলে বাঁধা চাবির গোছায় মোটর ভরে শুকনো ঢুকিলে বলে, আব্বা ভেতরে আইসা বসেন, বাইরে খায় আছেন কেন? আসেন। সালেউদ্দিন ইতস্তত বোধ করে ভেতরে আসে। সুরেলা বসার ঘরে বাবাকে বসতে দিয়ে উত্তরমুখী সিঁড়ি বেয়ে চলে যায় নিজ কামরায়। ফিরতি রেবেকা বানু সামনে পড়ে। সুরেলা শুকনো ঢোক গিলে খানিকটা ভীতু চিত্রে বলল, আব্বা আসছে আমার। হ্যাঁ দেখেছি, ভিতরে আনার কি দরকার পড়লো শুনি? জলদি বিদায় কর। শাশুড়ির কথাই অপমানে সুরেলার মাথা নত হয়ে আসে। রেবেকা বানু বিরক্ত মুখে পাশ কাটিয়ে চলে গেলেন। কানারা গলা পাকিয়ে আসে সুরেলার কণ্ঠনালীতে। বসার ঘরে গিয়ে বাবাকে দেখে মলিন হাসল। সালেহুদ্দিন মেয়েকে দেখে হেসে বললেন, এই বাড়ির আগ্নেয় যাওয়া আসা অনেক আগে থেন, তবে অন্দরমহলে আজকেই প্রথমবার আসার সৌভাগ্য হলো। বাড়ি তো না রাজপ্রাসাদ, তোর সত্যিই রাজকপালের সুর। সুরেলা চওড়া চোখে আশেপাশে নজর বুলিয়ে বাবার পাশে এসে বসল। আঁচলের আড়াল থেকে কিছু বের করে বাবার হাতে গুজে দিয়ে বলে, ভাইয়ের হাতে দিয়েন আব্বা, ডাক্তার দেখাই বনে। আমার কথা যেন কইয়েন না। সালেউদ্দিন হেসে ফিসফিস শব্দে সম্মতি জানান। বাবার উপর একানো ভরসা নেই সুরেলার, তবু যদি লোকটার একটু দয়ামায়া হয়। সালেউদ্দিন আশেপাশে চোখ বুলিয়ে বলেন, আমি তাহলে উঠি। হ্যাঁ গিন্নি ভাবি কেমন বাঁকা চোখে চাইছেছিল। ভালো থাকিস রে মা। রোজা রাখছেন, ইফতার কইরা যান না হয়। সালেউদ্দিন মেয়ের কথায় লজ্জিত মুখে জানে সে রোজা রাখেনি। সুরেলা আর কিছু বলার ভাষা খুঁজে পায় না। বাবাকে দরজা অব্দি এগিয়ে দেয়। ভাইয়ের খেয়াল রাখতে বলে বারবার। সালেউদ্দিন কানে সেগুলো পৌঁছাচ্ছিল কিনা কে জানে, সে তো হাতের মুঠোয় থাকা কর করে নোটের ছোঁয়া নিতে মশগুল। সুরেলা দরজায় দাঁড়িয়ে বাবার গমন পথের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কিছু এসে কাঁধে ঝুলে পড়ে। সুরেলা চকিতে চোখ চাইতে আতঙ্কে জমে যায়। গগন পিতারির চিৎকার খানবাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়। রমজান, ওই রিজ তোমাকে বাড়ির পোলা বইলা অহনো জানে বাইসা আছে, নইলে কবে কবর খুইরা পুইতা হালাইতাম। এসেছে, নাচতে ঘুম হারাম করে রাখছে। আমি আর চুপ থাকতে পারছি না, একটা ব্যবস্থা করবই। শান্তশিষ্ট মন্টু মিয়া হুট করে গর্জে ওঠেন। উপস্থিত সকলের মুখে চিন্তার প্রলেপ। রমজান মিয়া ভেতরে প্রবেশ করে অবচ্ছরে জিজ্ঞাসা করল, কি হয়েছে সেটা তো বলো মিয়া ভাই, রেজ আবার কি করছে? কি করে নাই সেইটা কও। স্কুলে আর আশেপাশের এলাকায় যতগুলান পোলা পায় না আমাদের আন্ডারে কাজ করছে, হুট করে সব কয়টাই গায়েব, কারোর খবর বার্তা নাই। আকরাম জানাইলো রিজ নাকি সব কটারাই ধরছে। ওদিকে মতিনের বউ কেস তুলতে গেছিল, হেতিরেও আটকে রাখছে থানায়। প্রথমবারের মতো মন্টু মিয়াকে এতটা উত্তেজিত হতে দেখা গেল। ভদ্রলোক সর্বদাই ঠান্ডা মাথার মানুষ। হুট করে এতটা উত্তেজনে সবারই মনে ভয় জাগায়। মন্টু মিয়া খেপেছে মানে মামলা গুরুতর। রমজান মিয়া চিন্তিত স্বরে শুধায়, কনকি মিয়া ভাই, রেজ এই আকাম কখন করলো? মন্টু মিয়া রাগত স্বরে সব খুলে বলেন। রাগে রমজান মিয়ার মাথা খারাপ হবার উপক্রম। এমনিতেই এত ঝামেলা, তারপর মরার উপর খাড়া খা। উঠতি বয়সী যুবক ও কিশোরদের মধ্যে নেশা পানিতে অগাধ আকর্ষণ কাজ করে, আর তাদের কাছে নেশাদ্রব্য পৌঁছাতে তাদের মধ্যে কারোর প্রয়োজন পড়ে।
বন্ধু সহপাঠীদের সাথে মিলেমিশে বাদামের মতো হাত বদল করতে সময় লাগে না, ঝুঁকিও কম। কিন্তু রিচের নাক গলানো এত বছরে গড়াশ্রমে কেরোসিন তো ঠালই কখন না দেশলাই ঘষে সব তছনছ করে দেয়। না, আর চুপ করে বসে থাকা নয়, একটা না একটা বিহিত করতে হবে। রমজান মিয়া ঠোঁট পাকিয়ে হেসে বলে, মন্টু একটু নাকানি চুবনি না খাওয়ালেই নয়। আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। সাপও মরবে, তবে লাঠি ভাঙবে না। রাখো তোমার বুদ্ধি, শেফালি বুগুরে খবর দিছি, যা করণের সেই করবে। মিয়া টুল টেনে বসে অপেক্ষায় থাকে শেফালিপুর। রমজান মিয়ার কপালে চিন্তার ভাঁজ। শেফালির মেয়ের জামাই ডাবলুকে জবে করেছে রিজ। রিজের ওপর মহিলার আক্রোশ জমে আছে যে শেফালি নামক দাপুটে মহিলা পান চিবুতে চিবুতে ঘরে এসে বসল। বাড়ি দেহে ঘেমে নেই দুর্গন্ধ ছড়াচ্ছে। রমজান মিয়া দূরত্ব রেখে বসল। শেফালি বেগম ভনিতা ছাড়াই বলল, কোনো কথা শুনবো না, লাশের বদলে লাশ চাই আমি। আমিও দেখি 2 দিনের পুলার এত বড় কলিজা কেমনে হইল। যে বাধা দিতে আইব তারে আগে কবরে পাঠামো। আমার মাইয়ারে বেদবা বানাইছে, আর এই হারামি বউনিয়া রং তামাশা করব। ওর বউরে নাইটি পরাইয়া বেচা দিমু। মহিলার গর্জনে বাঁশের খুঁটিতে দাঁড়িয়ে থাকা টিনের ঘর যেন ঝনঝনি উঠল। মন্টু মিয়া রমজান মিয়ার পানে তাকায়, চোকাচুকি হয় দুজনেরই। সদ্য নির্মিত স্বেচ্ছাসেবী সংস্থার এক কামরায় বন্দি 30 যুবক ও কিশোর ছেলে। হাত পা ও মুখে বেঁধে রাখা হয়েছে, গায়ে জামা কাপড় বলতে হাফ প্যান্ট। অধিকাংশই ভীতচিত্রে গুটিসুটি মেরে বসে আছে। একজন রাগী চোখে চাইল তাদের রাগ বেরোতে ভয় পায়, তবে এক তাগড়া যুবকের চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে। মুখ বাঁধা বিদায় ওম ওম স্বরে ছটফট করে চলেছে। জামাল, তমাল, মারুফ বাবু প্রত্যেকে বেশ কয়েকটা চড়থাপ্পড় বসিয়েছে, কাজ হয়নি। আরও যেন গর্জে উঠতে চায়। বাবু চুলের মুঠি ধরে লাথি বসায়। যুবকের মাঝে ভাবান্তর নেই, এমন চাহনি নিক্ষেপ করছে যেন চোখের ভাষাতেই অশ্রাব্য গালিগালাজ বেরিয়ে আসছে। নরিস দরজায় দাঁড়িয়ে আঙ্গুর হকের সাথে কথা বলছিল। ছেলেটার ঘাত তেরামি দেখে সেও তেরামি বেরিয়ে এসে নৃত্য পরিবেশন করে। শার্টের হাতা গুটিয়ে এগিয়ে আসে ক্ষণ। শক্তপোক্ত হাতের থাবায় ছেলেটা মেঝেতে উল্টে পড়ে, তৎক্ষণাৎ জ্ঞান হারায়। বাবুসিনা টান টান করে দাঁড়িয়ে যায়। তমল মারুফ যুবককে টেনে তুলে নাকি মুখে হাত রেখে দেখে শ্বাস চলছে কিনা। নরিজ অতি স্বাভাবিকভাবেই প্রতি উত্তর করল, মরিনি, মাস্ট জ্ঞান হারিয়েছে। উপস্থিত সবাই কান খুলে শুনে রাখো, আগামী 20 দিন এখানেই কাটবে তোদের। তারপর শ্বশুরবাড়ি পাঠানোর বন্দোবস্ত করা হবে। যে তেরামি করবে তার কপালে শনি নাচছে। জামাল, 3 দিন পানি ছাড়া কিছুই দিবি না। বাবু, মুখটা কম চালাবি, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় এরা এখানে বন্দি। ঝামেলা বাঁধার আগেই আমার কানে যেন আসে। জামাল যান্ত্রিক কায়দায় সম্মতি দিল। নরিজ বেরিয়ে আসে সংস্থা থেকে। আঙ্গুর হক চিন্তিত বদনে শুধায়, ভাই সবগুলোকে ধরলেন কিভাবে? জামালকে লাগিয়েছিলাম একটার পেছনে, সেই যোগসূত্রে সবকটার তথ্য খুঁজে বের করে। সময় লাগলেও কাজে দিয়েছে। এই চুনোপুটি ধরে কাজ হবে? রাঘব বোয়াল ধরতে হবে আমাদের। নরিজ হাসে ক্ষীণকায়, টিস্যু বের করে হাত মুছে স্যানিটাইজার ঘষে বলল, এগুলো চুনোপুটি নয়, আঙুর ফল। এগুলো এক একটা মায়ের রত্ন। এখানে কিছুদিন ঝালাই করে ঈদের পর রিহ্যাবে পাঠিয়ে দিব। যতদিন লাগবে লাগুক, ওদের মায়ের আঁচলে ফিরিয়ে দিব ইনশাল্লাহ। আর এদের থেকে জবানবন্দি নিয়ে রাঘব বোয়ালকে ধরার ফাঁদ পাততে হবে। আঙ্গুর বিগলিত হাসে, এই জন্যই স্যারকে এত ভালো লাগে। নরিজ হামি তুলে বলল, তোর ব্যাগপত্র এখানেই পাঠিয়ে দিচ্ছি। সবকটার সাথে সংসার করিস, আর সিনকে একটু জানিয়ে দিস। ওর কার্যালয় বলে কথা। আমি বাড়ি ফিরছি। বউটা অপেক্ষায় থেকে থেকে নিশ্চয়ই বোম হয়ে বসে আছে। ভাবির সাথে দেখা করলেন না কিন্তু? বিয়ে করে নিজ বউকে দেখো। নরিজ এক্সিলেটরে চাপ প্রয়োগ করে জিপ টেনে ছুটে যায় নিজ গন্তব্যে।
আঙ্গুর হক দাড়িবিহীন চলে হাত বুলিয়ে লাজুক হাসে। বিয়ে একটা করাই যায়। নরিচ বাড়ি ফিরে সরাসরি দামিনীর জন্য বর্ধকিত কামরায় অনুমতি নিয়ে প্রবেশ করে। দামিনী লাল ফিতেই মেয়ের চুল বেঁধে দিয়েছিল। নরিচের আগমনে হেসে বলে, রিজ বাবু যে বয় এখানে। বসবো না? ভরাট গলায় বলে নরিচ শুভার দিকে তাকাই। মুচকি হেসে বলল, আমার বউটিকে বলো তার বর এসেছে। কেমন? শুভা বাধ্য মেয়ের মতো হেসে চলে গেল মিষ্টি বউকে ডাকতে। শুভা চলে গেলে দামিনী উঠে নরিচের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কিছু বলার ছিল। তুই ফোন করে বললি ঝামেলায় ফেসে গেছিস। ও বাড়িতে তুই, শোভা কেউই নিরাপদ নস। তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে এখানে এনেছি। তোর মুখের কথা যেমন শুনেছি, ছোট চাচাজানের কথাও শুনেছি। তুই এই বাড়িতে আছিস শুধুমাত্র শোভার জন্য, নয়তো যাত্রাপালায় শরীর দেখিয়ে নেচে কুদে বেড়ানো মহিলা খানবাড়ির ত্রিসীমানায় আসার সাহস দেখাবে না। খারাপ লাগলেও এটাই সত্যি। বহু বছর আগে তোর সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। তুই সেটার সুযোগ নিয়ে আমাদের বাড়িতে অগাধ যাতায়াত করতি। আমার অনুপস্থিতিতেও তোর আসা যাওয়া লেগেই থাকতো। আম্মাও তোকে স্নেহ করত, কিন্তু তুই কি করলি? দামিনী মুখ চোপা অপমানে ফেপে উঠেছে। নরিচ সূক্ষ্ম চোখে চেয়ে বলল, দোষ তোর একার না, ছোট চাচা জানেরও আছে। ঈদের আগে সে আসছে, তখন সব মীমাংসা হবে। ততদিন এই বাড়িতে থাকার অনুমতি পাচ্ছিস। তাই নিজেকে বাড়ির কর্ত্রী ভাবার দরকার নেই। এক বেলাতেই যে নাটক শুরু করে দিলি, মনে রাখবি শোভা আমাদের বাড়ির মেয়ে। সে তো তোর ভাগ্য প্রসন্ন, তুই ওর মা। শোভা তার আসল ঠিকানায় পৌঁছে গেছে, সে এখন এখানেই থাকবে। তবে তোর গ্যারান্টি দিতে পারছি না। শোভাকে এ বাড়ি থেকে দূরে নেওয়ার কথা ভাবলে কি হবে বুঝতে পারছিস? হঠাৎ দামিনীর মনে হলো সে মাছ দড়িয়ে বইটাহীন নৌকায় দুলছে। মন চিলিয়ে বলছে সে ছক কষে আসেনি, তাকে ফাঁদে ফেলে আনা হয়েছে খান বাড়িতে। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে নরিচ ঠোঁট বাঁকিয়ে হেসে গাড়ির চাবি আঙ্গুলের ডগায় ঘুরিয়ে প্রস্থান নেয়। বেতের মেয়ে জ্যোৎস্নাই আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। আমি যখন রাতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। উচ্চ আওয়াজে গান ভেসে আসে টিভির ঘর থেকে। নরিচ ভুরু কুচকে চাবি রিং ঘুরিয়ে গানের সাথে গুনগুন করে ঘরের দিকে পা বাড়ায়। তবে কি মনে করে ফিরে এসে টিভির ঘরে উকিয়ে দেয়। টেলিভিশনের পর্দায় বেদের মেয়ে জ্যোৎস্না পরিচালিত হচ্ছে। দর্শকের অভাব নেই, বাড়ির প্রতিটি সদস্যই উপস্থিত। কাজের মহিলা দুটো বাদ যায়নি। সকলের মোহিত চাহনি নায়িকার দোলানো কোমর ও নায়কের বাঁশির উপর। নরিচ তার জনাবার পানে চাই, উনিও ব্যতিক্রম নন। শোভাকে কোলে বসিয়ে জল জল চোখে চেয়ে দেখে যায়। তার এই কান্তিমান আঁখি যুগ্নে পদ্মার রঙিন আলো প্রতিফলিত হয়ে এক অভিন্ন সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। ওই কাজল কালো চোখ দুটোতেই তো নরিচ ডুবে যায়। বধূয়াকে বিরক্ত করে না নরিচ। কামড়ে গিয়ে গোসল সেরে ফিরে আসে টিভি ঘরে। তাকে দেখেও কেউ ভাবান্তর দেখে না, সবার আকর্ষণ টিভিতে আটকে। নরিচ দীর্ঘশ্বাস ফেলে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে টিভির পর্দায় দৃষ্টি নিক্ষেপ করে। দর্শকদের ভিড়ে বসার জন্য আসন সংকুলান। শৈলা চেপে বসে জায়গা করে দিল। নরিচ চোখে হেসে শৈলার পাশ ঘেঁষে গা এলিয়ে দেয়। শৈলা এক পল চেয়ে টিভির দিকে ফেরে। টান টান উত্তেজনা চলছে। জ্যোৎস্না বিন বাজিয়ে সাপকে আনছে। ছবির প্রায় শেষের মধ্যে হঠাৎ সুরেলা অনুভব করে কোমরে কারোর আঙ্গুলগুলো জ্বালাতন করে চলেছে। সুরেলা স্নেহা টান টান করে বসে। অসভ্য লজ্জালোক সে সকলের অলক্ষ্যে চোখ পাকায়। কোনো দিয়ে গুঁতো মারে বলিষ্ঠ পেটে। সাথে সাথে নখ বসে যায় সে কোমরে। সুরেলা দাঁতে দাঁত চেপে সহ্য করে। নরিচ ভাবলেশীন ভঙ্গিতে বসে, যেন কিছুই হয়নি। সুরেলা উসখুস করে বাকিটা সময়। ছবি শেষ হতে সুরেলা সবার আগে কামরা থেকে বেরিয়ে যায়।
কামরায় দুই মানব দুই প্রান্তে বসে, দুজনের চোয়াল শক্ত। নীরবতা ভেঙে নরিজ গম্ভীর গলায় বলল,